আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস পরিচালনায় আছি আব্দুল হালিম, প্রভাষক বাংলা, পাঁচশোকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের বাংলা সাহিত্য পাঠ থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার শিরোনামে আছে তার এই পরে মনে। আর কবিতাটি লিখেছেন প্রয়াত বিশিষ্ট মহিলা কবি, যাকে আমরা জননী সম্ভাষণে জানি, অর্থাৎ জননী সম্ভাষণে তিনি ভূষিত হয়েছিলেন বাংলা সাহিত্যে, সুফিয়া কামাল। তো সুফিয়া কামালের সেই তার এরপরে মনে কবিতাটি আজকে আমরা তোমাদেরকে আলোচনায় নিয়ে আসব, এবং সেই কবিতার যে আলোচ্য পাঠ, এই পাঠগুলো তোমরা একটু খেয়াল করবে বোঝার জন্য, যাতে করে খুব সহজেই বুঝতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো শুরুতেই যে আসলে তার এই পরে মনে দিয়ে কবিতার যে শিরোনামটা এখানে করা হয়েছে, এখানে কবি তার কবি জীবনের, অর্থাৎ তার ব্যক্তি জীবনের যেই আসলে শূন্যতা হারানোর যে বেদনা, এই বেদনাটা তিনি এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন, এবং এই কবিতার মাধ্যমে তিনি সেই হারানো বেদনাটাকে আবার অর্থাৎ স্মরণ করেছেন। ওনার যেই বিষাদময় যেই শোকগাথা, সেই শোকের যেই রেখাপাত ঘটেছে ওনার জীবনে, ওনার মনের মধ্যে, সেই জিনিসটা তিনি এখানে উল্লেখ করেছেন। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তো কবিতায় যাওয়ার পূর্বে শুরুতেই আমরা কবি সম্বন্ধে আমরা একটু জানবো। কেন নয়, কারণ কবি সম্বন্ধে আমাকে অবশ্যই জানতে হবে। যে কোনো একটা লেখা পড়ার পূর্বে ওই লেখা আসলে ওই লেখকে ওনার জীবন বৃত্তান্ত সম্বন্ধে আমাদের জানা উচিত, কারণ এগুলো থেকে পরীক্ষা তোমাদের প্রশ্নপত্র চলে আসে, কাজে আমাদের অবশ্যই জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে আমরা কবি পরিচিতি সম্বন্ধে একটু জানব। দেখো, সুফিয়া কামাল 1911 সালের 20 জুন বরিশালে জন্মগ্রহণ করেন। যদিও তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়, তিনি ওনার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সাবেরা বেগম। তো ওনার যেই সময়কাল, অর্থাৎ তিনি যখন এই পৃথিবীতে এসেছেন, আগমন করেছিলেন, ওই সময় আসলে বাঙালি নারীদের অর্থাৎ গৃহবন্দী হিসাবে কাটাতে হয়েছিল। তাদেরকে দেখা যাচ্ছে অন্তর্মহলেই বন্দী থাকতে হতো। তো ওনার যেই পরিবেশ, ওই পরিবেশে আসলে বিশেষ করে মহিলাদের এই শিক্ষার তেমন খুব একটা সুব্যবস্থা ছিল না। হ্যাঁ, অর্থাৎ তাদেরকে অর্থাৎ গৃহ থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। ওই সময় দেখা গেছে মহিলারা ওই প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার মতো কোনো সুযোগ আসলে ওই সময় ছিল না। তারপর সকল বাধা বিপত্তি চড়াই করে তিনি দেখা গেছে নিজের ইচ্ছায় এবং অন্যের সাহচর্যে, বিশেষ করে ওনার বড় ভাই বোন, পিতা এবং পরবর্তীতে ওনার স্বামীর সাহচর্যে এসে তিনি সুশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। তিনি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার সুযোগ না পেলেও দেখা গেছে যে পারিবারিকভাবে তিনি ব্যক্তিগত, অর্থাৎ ওনার ওনাকে যে অনুপ্রেরণা জুগিয়েছিল ওনার পিতার পাশাপাশি ওনার বড় ভাই, তাছাড়া ওনার যে স্বামী সৈয়দ নেয়াল হোসেন, তাদের সাহচর্যে এসে তিনি আসলে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং পরবর্তীতে সাহিত্য চর্চার মধ্যে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। শুধু তাই নয়, তিনি শুধু সাহিত্যের মধ্যেই আসলে সীমাবদ্ধ ছিলেন না, তিনি বাঙালি নারীর ক্ষেত্রে, অর্থাৎ বাঙালি নারীর যে অধিকার, অন্যায় বিচার শোষণের বিরুদ্ধে যে একটি অর্থাৎ হাতিয়ার হিসেবে, অর্থাৎ মহিষী নারী হিসেবে যে তিনি আন্দোলনের যোগ সূত্রপাত করেছিলেন, এটাও কিন্তু ওনার জীবনীতে তার একটা বাস্তব প্রমাণ। অর্থাৎ আমাদের সমাজে তখনকার সময়ে আসলে নারীরা ছিল খুবই অবহেলিত। তো ওই অবহেলা থেকে, অবহেলার করাল গাছ থেকে আসলে এই নারীদেরকে মুক্ত করার জন্য যেই গণজোয়ার, যে গণ আন্দোলন, তদুপরি এই সুফিয়া কামাল করেছিলেন। পাশাপাশি বেগম রোকেয়ার নামও তোমরা শুনেছিলে। বেগম রোকেয়া দেখা গেছে এই মহিষী নারীদের মধ্যে অন্যতম, এবং এই নারীদের জন্য, নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের আসলে ভূমিকা যথেষ্ট রয়েছে আমাদের এই বাংলার মধ্যে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তো এ কারণে ওনাকে আসলে জননী সম্ভাষণেও ভূষিত করা হয়েছিল। তো শুধু তাই নয়, ওনার উল্লেখযোগ্য অনেকগুলো গ্রন্থ রয়েছে। তোর মধ্যে সাজের মায়া, কেয়ার কাটা, মায়া কাজল, উদাত্ত পৃথিবী। এছাড়া তিনি বিভিন্ন ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, স্মৃতিকথা লিখেছেন। তোর মধ্যে ওনার যেই ইতল বিতল লাল কিশোরের দরবারে শিশু দোষ লেখা ছিল ওনার। তিনি বাংলা একাডেমি পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদক, তাছাড়া 21 পদকও তিনি অর্জন করেছিলেন।
যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তো ওনার এই আগমনী সময় থেকে শেষ পর্যন্ত তিনি ওনার যে অর্থাৎ পৃথিবী থেকে যে প্রস্থানের যে সময়কাল, সেটা ছিল 1999 সালের 20 নভেম্বর, অর্থাৎ ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আসলে কবির মূল জীবন বৃত্তান্ত। যাই হোক, এবারে আমরা কবিতার মূল আলোচনায় ফিরব। তো কবিতার পংক্তিগুলো আমি তোমাদেরকে আবৃত্তি করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এই মুহূর্তে যারা যুক্ত হয়েছে তারা ক্লাসে শেষ পর্যন্ত অবস্থান করার চেষ্টা করবে, যাতে করে ক্লাসটা পুরোপুরি তোমরা বুঝতে পারো। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই তোমরা খেয়াল করো যে কবিতার প্রথমেই চরণটিতে রয়েছে যে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে দোরায়, বসন্তে বুড়িয়া তুমি লবে নাকি তবু বন্দনায়। এখানে দেখো, কবিকে কবি ভক্তরা এখানে জিজ্ঞাসা করতেছে যে ফাল্গুন মাস তো এসে গেল, অর্থাৎ বসন্তকাল তো এসে গেল, তো বসন্তরে কি তুমি আসলে বরণ করবে না? হ্যাঁ, তো আবার লাইনটা একটু আমি আবার তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি। হে কবি, অর্থাৎ হে কবি বলতে এখানে কবি ভক্তরা কবিকে বলতেছে, নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, অর্থাৎ পৃথিবীতে তো আমাদের এই বসুধায় তো ফাগুন চলে এসেছে, অর্থাৎ বসন্তকাল চলে এসেছে। বসন্তকালের প্রথম মাসটাই কি? ফাল্গুন মাস, পরবর্তীতে চৈত্র মাস, এভাবে বলতেছে। তো বসন্তে ভরিয়ে তুমি লোবে না কি তবু বন্দনায়। তো আসলে তুমি এই বসন্ত ঋতুকে, অর্থাৎ আমাদের যে ঋতুর বাংলাদেশের ঋতুর মধ্যে বসন্ত ঋতু হলো ঋতুরাজ বসন্ত, হ্যাঁ, ঋতুর রাজা হিসাবে আমরা তাকে জানি। তো এখন এই মুহূর্তে বসন্তকাল যে চলে এসেছে, হ্যাঁ, ফাল্গুন মাস যে চলে এসেছে, তো তুমি কি কোনো গীত বা গান রচনা করবে না? তোমার সাহিত্যের মধ্যে এগুলা কি তুমি কি অর্থাৎ ঠাঁই দিবে না? এই জিনিসগুলা কবি ভক্ত কবিকে বলতেছে। তো তুমি একটা গান রচনা করো না এই আসলে এই বসন্তকে নিয়ে, কবি ভক্তরা কবিকে আকুতি করতেছে। যাই হোক, পরবর্তীতে দেখো কবি কি বলতেছে। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। তো এবারে কবি ভক্তরা যখন কবিকে বারবার আকুতি করতেছে যে তুমি একটা গান রচনা করো এই ফাল্গুনকে কেন্দ্র করে, হ্যাঁ, তো এবারে কবি আবার তার ভক্তবৃন্দকে জিজ্ঞাসা করতেছে চোখ তুলে যে আসলে দক্ষিণ দুয়ারকে খুলে গেছে, অর্থাৎ তিনি একেবারে পুরোপুরি আনমনা। দেখা যাচ্ছে যে আসলে তার কোনো খবরই নেই যে বসন্তকাল কখন চলে এসেছে, ফাল্গুন মাস কখন চলে এসেছে, এই ঋতুর রাজন যে বিভিন্ন অর্থাৎ নতুনত্ব নিয়ে এসেছে আমাদের প্রকৃতিতে, কোনো কিছু খবরও নেই। তো এই কারণে হয়তো বা এরকম ওনার মধ্যে যে আনমনা মন, হ্যাঁ, তাই আনমনা মনের কারণে তিনি এই কবি ভক্ত অর্থাৎ ওনার ভক্তবৃন্দদের জিজ্ঞাসা করতেছেন যে দক্ষিণা দুয়ার কি খুলে গেছে, অর্থাৎ দক্ষিণা যেই বাতাস, দক্ষিণা যেই সমীরণ, এই সমীরণের থেকে ওই দক্ষিণ দুয়ার বা জানালা খুলে গেছে, এরকম একটা অবস্থা কবি মেনশন করতেছেন যে কবি ভক্তকে। যাই হোক, পরবর্তীতে শিক্ষার্থী বন্ধুরা দেখো, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি। এখন বলতেছে বাতাবি নেবুর যে ফুল, এই ফুল গাছে কি এই ধরনের মুকুল বা ফুল ফুটেছে কি আমের মুকুল। তো আম গাছে কি আমের মুকুলও আসছে কি না? কারণ আমরা তো স্বভাবতই জানি যে বসন্ত ঋতুতেই কিন্তু আসলে বিভিন্ন গাছে গাছে নতুন পাতা মুকুল গজাতে থাকে। অর্থাৎ শীত যেমন আসলে তিক্ততা শূন্যতা, হ্যাঁ, বয়ে আনে, তদুপরি এই শূন্যতাকে আসলে অর্থাৎ ঢাকার জন্য বসন্তকাল কিন্তু আবার প্রাণবন্ত হয়ে আমাদের প্রকৃতিতে সেজে গুজে চলে আসে নতুনত্ব নিয়ে। যাই হোক, একদিকে হারানোর বেদনা, আরেকদিকে নতুনত্বের প্রাপ্তি আর কি। যাই হোক, এবারে পরবর্তীতে দেখো শিক্ষার্থী বন্ধুরা, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীরাকুল। এখন দেখো দক্ষিণা যে বাতাস, হ্যাঁ, তো এই বাতাস কি আসলে ওই যে আসলে আমের মুকুল বলো বা বাতাবি লেবুর ফুল বলো, এগুলো যে ফুটেছে, এই গন্ধে কি একেবারে অধীর হয়ে গেছে, আকুল হয়ে গেছে, অর্থাৎ তাদের মধ্যে যে বেকুলতা, অর্থাৎ ফুলের গন্ধ যে মাতোহারা, তারা কি মাতোহারা হয়ে গেছে? তো এরকম কিছু কবি তার ওই কবি ভক্তদের জিজ্ঞাসা করতেছে। এতে করে বোঝা যাচ্ছে যে কবির মধ্যে পুরোপুরি উদাসীনতাই কি স্পষ্ট হয়ে উঠেছে। যাই শিক্ষার্থী বন্ধুরা, এরপরে খেয়াল করো, এখনই দেখনি তুমি। তো কবি ভক্তরা আবার কবিকে প্রতি উত্তরে বলতেছে, তুমি কি এখনো দেখো নাই? কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি। অর্থাৎ কবি ভক্তরা আবার এবারে কবিকে বলতেছে, কবি তুমি এত কিছুর পরও, এত সৌন্দর্যের মধ্যেও, হ্যাঁ হ্যাঁ,
তো তুমি কেন এত আনমনা, তোমার আসলে দুঃখটা কোথায়, তোমার আসলে মন কেন বিষণ্ণ, এগুলো আবার কবিভক্ত কবির কাছে জানতে চাইতেছে। কোথা তব নব পুষ্প সাজ, তো তোমার তো আসলে এখন এই মুহূর্তে গীত রচনা করার কথা ছিল, গান রচনার করার কথা ছিল, সাহিত্য রচনার কথা ছিল, কিন্তু এগুলো না করে তুমি এগুলো রচনাও করলে না, আবার তুমি ফুলে ফুলে সাজলাও না, কেন এরকম তোমার মধ্যে এরকম মলিনতা কেন, এগুলা কবি ভক্তরা কবিকে জিজ্ঞাসা করতেছে। এরপরও দেখো শিক্ষার্থী বন্ধুরা, কহিল সে সুদূরে চাহিয়া অলক্ষের পাথার বাহিয়া, অর্থাৎ দৃষ্টির একটু দূরে দৃষ্টির আড়ালে চাহিয়া সে বলল যে তরি তার এসেছে কি, এখন বলতেছে যে এই যে বসন্ত আসলে চলে আসছে, তো এই আসলে কি তরিবে অলক্ষের পাথার বাইয়া তরিবে আরও অন্য কিছু এসেছে কি, বেজেছে কি আগমনী গান, তো বসন্তকাল যে আসলো, তো আসার জন্য যে তার আগমনী বার্তা হিসেবে কোনো গান কি রচনা হয়েছে, গীত রচনা হয়েছে, এরকম ডেকেছে কি সে আমারে। এখন বলতেছে কবি যে বসন্ত যে আসলো, ফাল্গুন যে আমাদের এই দোরায় চলে আসলো, তো সে কি আমাকে ডাকছে, আমার জন্য কি সে কি অপেক্ষা করছে, এরকম। অর্থাৎ আমরা জানি যে আসলে একটা কথায় আমরা প্রবাদ আছে যে সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো যে সময় এবং স্রোত তারা কিন্তু আপন গতিতে চলতে থাকে, কারোর জন্য অপেক্ষা করে না। তদুপরি এখানে যে ঋতুরাজ বসন্ত কাল চলে এসেছে, হ্যাঁ ফাগুন মাস চলে এসেছে, সেও কিন্তু আসলে কারোর জন্য অপেক্ষা করবে না, বিদায় এখানে কবিকে ডাকবে, এটা তো আসলে আমরা কল্পনাই করতে পারি না। তো তারপরেও কিন্তু কবি উদাসীনতা হয়ে তিনি তার ভক্তবৃন্দকে জিজ্ঞাসা করতেছেন যে আসলে এই ফাল্গুন মাস যে চলে আসছে, বসন্তকাল চলে আসছে, তো সে ঋতু কি আমাকে ডাকছে কিনা। যাই হোক, সেই ঋতু কিন্তু কখনোই কাউকে ডাকবে না, ঠিক তাই না। শুনি নাই রাখিনি সন্ধান, অর্থাৎ কবি বলতেছে তো সে কি ডাকছে কিনা সেটাও শুনি নাই, তার খবরও আমি রাখিনি। কহিলাম ওগো কবি, এবারে কবি ভক্তরা কবিকে জিজ্ঞাসা করতেছে, রচিয়া লহনা আজও গীতি। এখন কবি ভক্তরা আবার তাকে একটু অনুনয় বিনয় করতেছে যে তুমি একটা গীত রচনা করো না, এই বসন্তকে, ঋতুরাজ বসন্তকে তুমি কেন বৃথা এরকম কষ্ট দিচ্ছ। হ্যাঁ, সে এত অর্থাৎ প্রাণবন্ত হয়ে নতুনত্ব নিয়ে আমাদের এই কি প্রকৃতিতে চলে এসেছে, প্রকৃতির সব কিছু আবার নতুনত্বর মধ্যে একটা কি ছোঁয়া দিচ্ছে, সব কিছু নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে তুলছে, তো তুমি একটা গান রচনা করো না, হ্যাঁ মন খারাপ করো কেন, এরকম কবি ভক্তরা কবিকে বলতেছে। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমন মিনতি। এখন আবার কবি ভক্তরা বলতে, আমরা তোমাকে একটু মিনতি করি, হ্যাঁ তোমাকে একটু করজোরে অর্থাৎ মিনতি করি যে তোমরা একটু বসন্তকে নিয়ে তুমি একটু বন্দনা করো, একটু গান করো, অর্থাৎ তার প্রশংসায় তুমি কি মাতোহারা হও। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো নাই হোক এবারে। এবার কবি আবার একটু মৃদু স্বরে, একটু আস্তে আস্তে ধীরে ধীরে, হ্যাঁ সর্বাককে বলতেছে এবার না হয় নাই হলো, অর্থাৎ আমি তো আগে তো গান গীত রচনা করেছিলাম বিভিন্ন কিছু, তো এবার না হয় এবছর না হয় আমি একটু গীত রচনা নাই করলাম, গান না হয় এ বসন্তকে নিয়ে নাই লিখলাম। আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া রহেনি, সে ভুলিনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। আর বলতেছে যে আমি গান নাই গাইলাম, হ্যাঁ তো তাকে বরণ নাই করলাম, সে তো আসলে আসতে ভুলে নাই, এই বসুন্ধরা আসতে ভুলে নাই, সে তো ঠিকই এই পৃথিবীতে তার নির্দিষ্ট সময়েই কি অর্থাৎ তার আগমনী বার্তা নিয়ে সে চলে এসেছে। তো আসলে আমি গীত রচনা না করলেই সে তো চলেই আসছে, তাতে বৃথা যাবে কেন, এরকম কবি আসলে কবি ভক্তকে বলতেছেন। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই। এবার কবি ভক্ত আবার কবিকে বলতেছে, তো সে যে বসন্তকাল যে চলে আসছে তোমাকে না জানিয়ে, তোমাকে না ডেকে, হ্যাঁ এই কারণে তুমি আনবো না, এই কারণে কি তুমি মন খারাপ করেছো। যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথাই, যদিও তোমাকে না জানিয়ে আসছে, তোমাকে আসলে এখানে নিমন্ত্রণ করে নাই, হ্যাঁ তো আসার পরও এত সৌন্দর্যের মধ্যেও কিন্তু তুমি তাকে ব্যর্থই বানালে, অর্থাৎ তার এই সৌন্দর্য কোনো কিছুই কি কোনো কাজে লাগলো না, অর্থাৎ তার মধ্যে একটা কি ব্যর্থতার গ্লানি রয়ে গেল। কারণ এত বসন্ত এত সুন্দরভাবে সেজে গুজে আসছে, আমাদের প্রকৃতির মধ্যে কত নতুনত্ব নিয়ে আসছে, প্রকৃতিকে নতুনভাবে সাজাচ্ছে, হ্যাঁ
প্রকৃতির মানুষও দেখা যাচ্ছে যে এই বসন্তের রূপ জৌলস দেখে খুবই আনন্দিত হচ্ছে, প্রাণবন্ত হচ্ছে। কিন্তু এরই মধ্যে তোমার মধ্যে যে বিষণ্ণতা, তোমার মধ্যে যে আসলে উদাসীনতা, এটা তো দেখা গেছে যে বসন্তের এখানে ব্যর্থতা। বসন্ত দেখা গেছে সে নিজে এখানে কি ব্যর্থতা, গ্লানি বয়ে বেড়াচ্ছে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো, কহিলি সয় পরম হেলায় বৃথা কেন। দেখো লাইনটা আমি আবার একটু আবৃত্তি করি। কহিলি সয় পরম হেলায় বৃথা কেন, অর্থাৎ কবি বলতেছে, হ্যাঁ, একটু হেলামি করেই বলতেছে যে বৃথা যাবে কেন। হ্যাঁ, ফাগুন বেলায় ফুল কি ফুটেনি শাখে। বলতেছে যে ফাল্গুন মাসে তো ফুল তো শাখায় শাখায়, অর্থাৎ বিভিন্ন গাছে যেখানে ফুল ফোটার কথা সেখানে তো ফুটছেই। পুষ্পারতি লবণিকী ঋতুর রাজন। হ্যাঁ, অর্থাৎ ফুলের যে বন্দনা, সেই বন্দনা তো দেখা যাচ্ছে যে এই ঋতুর রাজনকে নিয়ে ঠিকই হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে যে পুষ্পারতি কি লবণী ফুল ঋতুর রাজন, অর্থাৎ ফুলের প্রতি যে নিবেদন যে বা বন্দনা, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। বলতেছে যে আসলে এত কিছুর পরে তোমার কেন বসন্তের প্রতি এত তীব্র বিমুখতা কেন। তার আগে আমি আরেকটি দুটা পংক্তি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো যখন নাকি কবি ভক্তকে বলতেছেন, ফুল কি ফুটেনি শাখে, পুষ্পারতি লবণিকী ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, পরে নাই অর্ঘ বিচরণ। তো আসলে এখানে অর্ঘ বিচরণ দিয়ে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আসলে যে অঞ্জলি, ফুলের যে অঞ্জলি বা উপহার, প্রকৃতি বিচিত্র সাজে যে সজ্জিত হয়েছে, ফুল তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করার কথা এখানে বলতেছে। তো দেখা যাচ্ছে যে ফুলের বন্দনা যথাযথ সময় হয়েছে ঋতুর রাজনকে নিয়ে। আবার তাদের যে আসলে উপহার, ফুল দিয়ে যে মালা গাঁথা যে উপহার, সেই উপহারটা কিন্তু যথাযথভাবেই দেওয়া হয়েছে। এরপর দেখো, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কবি ভক্ত আবার কবিকে বলতেছে যে এত কিছুর পরও হ্যাঁ তুমি কেন তাকে শুধু শুধু ব্যথা দিচ্ছ। হ্যাঁ, কহিল সে কাছে সরিয়াসি, কুহেলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী। এবারে কবি একটু সরে কাছে এসে কবি ভক্তের কাছে বলতেছে যে কুহেলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ শীত যেমন কুয়াশার চাদর মুড়ি দিয়ে, হ্যাঁ, অর্থাৎ মাঘের সন্ন্যাসী হয়ে একেবারে দূর দূরান্তের পথে, অজানার পথে পাড়ি বাড়ায়। এই জিনিসটা কিন্তু এখানে বলছে যে গিয়াসে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। অর্থাৎ এই শীত কি করছে, যখন নাকি সে বিদায় নেবে এই আমাদের বসুন্ধরা থেকে, সে কুয়াশার চাদর মুড়ি দিয়ে একেবারে পুষ্প শূন্য দিগন্তের পথে চিরতরে সে চলে গেছে রিক্ত হস্তে, অর্থাৎ খালি হাতে। তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো পুরো কবিতার যে পংক্তিগুলো আমরা আবৃত্তি করলাম শুরু থেকে একেবারে শেষ অধ্যায় পর্যন্ত, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে কিন্তু আমরা আসলে কবিতার যে মূল যেই আসলে পটভূমির মূল যেই ভাব, আসলে কবি কেন এখানে কবিতার শিরোনাম দিয়েছেন তার এই পরে মনে, বা তার এই পরে মনে কবিতার মধ্যে আমরা কি পেলাম, এটা কিন্তু আমরা শেষের তিনটা পংক্তির মধ্যে আমরা দেখেছি। কুহেলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, শীত ঋতুতে কী হয়েছে, অর্থাৎ কবির যে স্বামী, হ্যাঁ, ওনার প্রয়াত স্বামী সৈয়দ নেহাল হোসেন 1932 সালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তো শীতের যেই তিক্ততা, যে শূন্যতা, অর্থাৎ কুয়াশার চাদর মুড়ি দিয়ে যে একেবারে পুষ্পশূন্য দিগন্তের পথে যে রিক্ত হস্তে চিরতরে বিদায় নিল কবির স্বামীকে নিয়ে, হ্যাঁ, শীত ঋতু। তো এরপরে যে বসন্ত ঋতু আসলো, তো বসন্ত ঋতুর এত সৌন্দর্য, এত লাবণ্যতা, হ্যাঁ, অর্থাৎ গাছে গাছে ফুল, হ্যাঁ, কুড়ি, অর্থাৎ যেই আসলে ফুলের গন্ধে, আমের মুকুলের গন্ধে যেই প্রকৃতির মাতোহারা, প্রকৃতির মানুষ মাতোহারা। তো এরই মধ্যে কিন্তু কবির মধ্যে কি বিষণ্ণতা, উদাসীনতা বাড়তেছে। কেন বাড়তেছে? অর্থাৎ বসন্তের সৌন্দর্য যত আসলে আমাদের প্রকৃতিকে যত সৌন্দর্যমণ্ডিত করছে, দোলা দিচ্ছে মানুষের মনে,
কবির মনে কিন্তু ততই আসলে বেদনার চাপ, অর্থাৎ ওনার স্বামীকে হারানোর যে ব্যথা, এই ব্যথা কিন্তু বারবার বাড়তেছে। অর্থাৎ বসন্ত যত আসলে আমাদের পৃথিবীতে চলে আসছে যত তড়িৎ গতিতে, তো তার চেয়ে বেশি তড়িৎ গতিতে আসলে শীত ঋতুতে যে কবির হারানো বেদনা, ওনার স্বামীকে হারিয়েছেন, সেই শীতের শোক ছায়া, অর্থাৎ এই শীতের যে আসলে শীতের ঋতুতে ওনার যে গ্লানি, হ্যাঁ, অর্থাৎ হারানোর যে বেদনা, এই বেদনাকে তিনি কখনোই ভুলতে পারেননি। তো ওই বেদনা তিনি ভুলতে না পারার কারণে তিনি কি করতেছেন, এই ঋতুরাজ বসন্তকে আসলে তিনি গান গিয়ে কি করতেছেন না, সাদরে গ্রহণ করতেছেন না, তাকে উপেক্ষায় করে তিনি বারবার ব্যথা দিচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে বুঝলাম। আসলে এখানে কবিতার মধ্যে শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা পেলাম, তার এই পরে মনে কবিতার মধ্যে এখানে কবি, বক্তা প্লাস কবি, এই দুইয়ের মধ্যে কিন্তু আসলে পুরো কবিতাটা এখানে চলে আসছে। এটাকে আমরা ধরে নিব যে এটা এক ধরনের সংলাপ নির্ভর কবিতা। হ্যাঁ, কারণ কেন নয়, এখানে যা কবিতার মধ্যে যেই আসলে আমরা চরণগুলো পেলাম, এই চরণগুলোর মধ্যে কবি প্লাস কবি বক্তার মধ্যে যে কথাবার্তা অর্থাৎ কথোপকথন হয়েছে, সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে দেখেছিলাম। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তো পাশাপাশি তোমাদেরকে কি করতে হবে, শব্দার্থটিকেও খেয়াল করতে হবে। যেমন সমীর শব্দের অর্থ কি, বাতাস, হ্যাঁ, বরিয়া মানে কি, বরণ করে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। তাছাড়া আরও খেয়াল করতে হবে পুষ্পারতি শব্দের অর্থ কি, ফুলের বন্দনা বা ফুলের প্রতি যে নিবেদন। অলক শব্দের অর্থ কি, দৃষ্টির অগোচরে এরকম। হ্যাঁ, মাধবী মানে কি, মাধবী হলো বাসন্তীলতা। হ্যাঁ, অর্ঘ্যবিচরণ, যেটাকে আমরা অঞ্জলি বা উপহার হিসেবে বুঝি। তাছাড়া কুহেলি মানে কি, কুহেলি হলো কুয়াশা, উত্তরী মানে চাদর, এই ধরনের। যাই শিক্ষার্থী বন্ধুরা, তো পরীক্ষা তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে তাহারই পরে মনে কবিতাটি আসলে সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়। তখন তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে মাসিক মোহাম্মদী পত্রিকা কত সালে, 1935 সালে। এই জিনিসটাও কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। যদি না জানো তাহলে যথাযথভাবে কিন্তু তোমরা আসলে উত্তর করতে পারবে। তো এই কবিতার মধ্যে আসলে আমরা যেটা দেখেছি যে আসলে এর মধ্যে যে লক্ষণীয় বৈশিষ্ট্য, সেটা হলো আসলে নাটকীয়তা রয়েছে এর মধ্যে। আর গঠন দিক দিয়ে যদি আমরা বলি, তোমাদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে এটা একটি সংলাপ নির্ভর কবিতা। আর এই কবিতার মধ্যে আসলে যে কবির যে আবেগময় আসলে ভাববস্তুর যে বেদনা ঘন যে বিষণ্ণতার সুর, সুললিত ছন্দ, এই মাধুর্যমণ্ডিত, তা কিন্তু সহজেই এখানে আসলে পাঠক মনে কী করবে, অন্তর ছুঁয়ে যাবে, দাগ কাটবে। যে কবি আসলে আমরা সাধারণত দেখেছিলাম যে কবিরা আসলে বিভিন্ন, অর্থাৎ তাদের মনের দেখা গেছে অনেক কল্পনা, হ্যাঁ, অনেক ইচ্ছা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে কিন্তু কবিতা লিখে থাকেন। তো আমরা এখানে আজকে যেটা দেখলাম একটু ব্যতিক্রমধর্মী কবিতা, সেটা হলো আসলে কবি সুফিয়া কামালের আসলে ব্যক্তি জীবনের, অর্থাৎ তার হারানোর যে ব্যক্তির বেদনা, তার ব্যক্তিগত যেই বেদনার যেই গ্লানি, এই গ্লানিটাকে তিনি কিন্তু দেখা গেছে তার এই পরে মনে কবিতার মধ্যে আসলে আমাদের যে পাঠক, আমরা শিক্ষার্থীরা বা পাঠকবৃন্দ আছি, অর্থাৎ আমরা এটা পাঠ করলে আমরা কিন্তু অবশ্যই বুঝতে পারি যে তার যে হারানো আসলে এখানে শোকগাথা যেই ভাব এখানে বিনিময় হয়েছে, আসলে মূল কারণটা কি, মূল কারণটা হলো তার স্বামী হারানোর যেই ব্যথা বেদনা, এই জিনিসটাই কিন্তু আমরা এখানে আসলে দেখেছিলাম শিক্ষার্থী বন্ধুরা। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। পাশাপাশি আমরা সবসময় একটা জিনিস খেয়াল করব যে আমরা যখন নাকি আমাদের এই অর্থাৎ টেক্সট বুকটা ভালোভাবে পড়বো, পাঠ্য বইয়ের কবিতা পড়ি বা প্রবন্ধ পড়ি বা যেটাই পড়ি, নাটক বা উপন্যাস পড়ি, তো পড়লে আমাদেরকে কী করতে হবে, লাইন টু লাইন পড়তে হবে এবং যে লেখক বা কবি পরিচিতি সেগুলো আমাদের ভালোভাবে অবশ্যই খেয়াল করতে হবে। যদি খেয়াল না করি তাহলে আমরা যে আমাদের আসলে নৈর্ভিত্তিক যেই প্রশ্নপত্র আছে, এই নৈর্ভিত্তিক প্রশ্নপত্র কিন্তু আমরা যথাযথভাবে কিন্তু আনসার করতে পারবো না। তাছাড়া সৃজনশীলে আমাদের জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, যে 4টি পর্যায়ে একটা সৃজনশীল প্রশ্নের মধ্যে থাকে 4টা ধাপ, এই ধাপগুলো কিন্তু আমরা যথাযথভাবে দিতে পারবো না। কাজে আমাদেরকে কি করতে হবে, এইগুলো অবশ্যই জানতে হবে। এখানে দেখো আমরা তোমাদেরকে বলেছিলাম যে তার এই পরে মনে কবিতাটি প্রকাশিত হয় কত, 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায়।
তো আসলে এখানে যে আসলে তোমার এই কবিতার মধ্যে আমরা যেটা সাধারণত দেখেছি যে প্রকৃতির সৌন্দর্যের মাঝেও দেখা গেছে মানব মনের সম্পর্কের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে যদি মানুষের মনের সাথে প্রকৃতির সম্পর্কের যদি মিল না হয় বা আসলে অমিল থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে যত প্রকৃতিতে যত সৌন্দর্যই বিরাজমান থাকুক না কেন, সেই সৌন্দর্যটা কি আসলে কি সাফল্যমণ্ডিত হবে না, সার্থক হবে না। আর এই সার্থক প্রকৃতির এই সৌন্দর্যকে সার্থক করিয়ে তোলার জন্য একটা কিন্তু মাধ্যম হলো কি আমরা মানব মন, আমাদের মানব হৃদয়। তো সাধারণতভাবে আসলে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস, এটা আসলে সত্য কথাই। কারণ এই প্রকৃতি যতই সুন্দরভাবে সাজুক না কেন, আমরা মানব সভ্যতার মানুষ যদি সেই সৌন্দর্যকে যদি মূল্যায়ন না করি, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা আসলে ব্যর্থই থেকে যাবে। হ্যাঁ, বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনকে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে বিভিন্নভাবে যে সুরে ছন্দে ফুটিয়ে তুলবেন, সেটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। কিন্তু তারপরেও কিন্তু সেটা হয়নি। কারণ হলো যে বসন্ত যত না সৌন্দর্য নিয়ে এসেছে, তার বিপরীতে কিন্তু কবি মনে কি দোলা দিচ্ছে তার ওই হারানোর বেদনা। অর্থাৎ সে যে বারবার তার অর্থাৎ শীত ঋতুতে 1932 সালে শীত ঋতুতে হঠাৎ আকস্মিকভাবে যে তার স্বামীকে হারিয়েছিল, যে হারানোর বেদনা। তো বসন্ত আসলেই কবির মনে চলে আসে অর্থাৎ তার শোক ছায়া, অর্থাৎ হারানোর বেদনার কথা, সেই শীত ঋতুর কথা। এই শীতকে ভুলতে না পেরে, অর্থাৎ শীতের যে বেদনাত্মক গ্লানি, সেটাকে ভুলতে না পেরে কিন্তু তিনি শেষ পর্যন্ত উদাসীন মনে আর কি করেননি, অর্থাৎ ঋতুরাজ বসন্তকে আর গ্রহণ করার কোনো সুযোগ খোঁজেননি বা ইচ্ছাও করেননি। তো আমরা এখানে মূলত এখানে যেটা কবিতার মধ্যে আসলে যেটা দেখতে পাই, সেটা হলো আসলে এই কবিতায় কবির ব্যক্তি জীবনের যে দুঃখময় ঘটনা, সেটা আসলে এখানে আমরা রেখাপাত ঘটেছে সেটা আমরা দেখেছি। তাছাড়া ওনার যে আসলে যে সাহিত্য সাধনার যে সহায়ক অর্থাৎ উৎসাহদাতা, সেটা কিন্তু ছিল যে স্বামী সৈয়দ নেয়াল হোসেন। যদিও ওনার পরবর্তীতে দ্বিতীয় বিয়ে হয় সৈয়দ কামাল উদ্দিন সাহেবের সাথে, তিনি ছিলেন চট্টগ্রাম 16 শহরের অধিবাসী। যাই হোক, তো পরবর্তীতে তিনি ওই সৈয়দ কামাল উদ্দিনের সাথে যখন বিয়ে হয়, তো কামাল উদ্দিনও কিন্তু দেখা যাচ্ছে যে সৈয়দ নেয়াল হোসেনের মতোই সুফিয়া কামালকে খুবই আসলে ভালোবাসতেন। তো শেষ পর্যন্ত সুফিয়ার সাথে যে যুক্ত কামাল, অর্থাৎ দ্বিতীয় স্বামীর নাম অনুসারে ওনার সাথে নাম যুক্ত হয় সুফিয়া কামাল। সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা আরও দেখেছি যে তিনি যে ওনার স্বামী সৈয়দ নেয়াল হোসেন যে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন, তো এরই মধ্যে ওনার যে আসলে ব্যক্তি জীবনের বা কাব্য সাধনার ক্ষেত্রে দেখা গেছে একটা দুঃস্ব বিষণ্ণতা কাজ করেছে ওনার প্রয়াত স্বামীর হারানো বেদনা নিয়ে। তো এটাই আসলে কবির মনের মধ্যে আসলে আচ্ছন্ন হয়েছিল, যে রিক্ততার হাহাকার, স্বামীকে হারানোর যেই হাহাকার, সেই জিনিস, সেই শূন্যতা কবি কিন্তু বারবারই অনুভব করেছিলেন। তো পরবর্তীতে আমরা এখানে আসলে আরও খেয়াল করব যে তার এই পরে মনে কবিতার মধ্যে যে বিষাদময় রিক্ততার সুরটা কিন্তু আসলে এই কবিতার মূল উপজীব্য বিষয়। যে কবির মনে সবসময় ঘোর আচ্ছন্ন ছিল, যে কবির স্বামীর যে হারানো বেদনা, স্বামীকে হারানোর যে স্মৃতি, এই স্মৃতিগুলো কিন্তু কবির মন থেকে কবি কিন্তু দূর করতে পারেননি, সরাতে পারেননি। বিদায় কবির মনের মধ্যে সবসময় কবির তনুমন জুড়ে কিন্তু ওই স্বামীর স্মৃতিপটই এঁকেছিলেন, স্বামীর কথাই বারবার ফিরে আসে। এরকম উদাসীন কবির অন্তর জুড়ে কিন্তু শীতের করুণ বিদায়ের বেদনা কিন্তু একেবারে কবি মনে কি গেঁথে রয়েছে। এগুলো কিন্তু আমরা আসলে এই কবিতার মধ্যে কিন্তু দেখতে পাই। শিক্ষার্থী বন্ধুরা, আসলে এখানে আমরা এই কবিতা শিরোনামে যেটা পেলাম যে তার এই পরে মনে কবিতার মধ্যে, সেটা হলো আসলে কবির স্বামী হারানোর যেই শোক ছায়ার যে বেদনাতুর যেই অভিপ্রায় বা সেটার কিন্তু বহিঃপ্রকাশই আমরা এই কবিতার মাধ্যমে দেখতে পেয়েছি, এবং কবিও কিন্তু খুব সাবলীলভাবে সেটা আমাদের কাছে স্পষ্ট করেছেন। তো পাশাপাশি শিক্ষার্থী বন্ধুরা আরও খেয়াল করো, প্রকৃতিতে বসন্ত এলেও কিন্তু কবির মন জুড়ে আছে শীতের রিক্ত বিষণ্ণ ছবি।
এটা কিন্তু আসলে কবিতার মধ্যে আমরা দেখেছি। কবির মন দুঃখ ভারাক্রান্ত থাকে সবসময়, কারণ কবির কণ্ঠ নীরব। কেন নয়, কবির কণ্ঠ নীরব তো থাকবেই, কারণ তার স্বামীকে সে কি অকালে হারিয়েছিল। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। কারণ কেন ভুলবেন না, কারণ এই স্মৃতি কিন্তু কবির স্বামীকে নিয়ে গেছে চিরতরে, অর্থাৎ দূর থেকে দূরান্তে, যেখান থেকে আর কখনো ফিরে আসার মতো নয়। তাই বসন্ত তার মনে কখনো অর্থাৎ সারা জাগাতে পারছে না। অর্থাৎ এই কারণে, অর্থাৎ ওনার যে পিছুটান, স্বামী হারানো এই পিছুটানের কারণে কিন্তু বসন্ত কী করতে পারে না, কবির মনকে কিন্তু উজ্জীবিত করতে পারে না। এত সৌন্দর্যের ফলেও বসন্তের সৌন্দর্য তার কাছে কিন্তু অর্থহীন, মনে কোনো আবেদন জাগাতে পারেনি। অর্থাৎ এত সৌন্দর্যের ফলে কিন্তু কবির মনে কোনো আবেদন জাগাতে পারেনি এই বসন্ত ঋতু। তার প্রথম স্বামী অর্থাৎ সৈয়দ নেয়াল হোসেন কাব্য সাধনার যে অনুপ্রেরণার যে আসলে পুরুষ হিসেবে তিনি আমরা দেখেছি যে তিনি অনুপ্রেরণার একমাত্র মানদণ্ড ছিল সৈয়দ নেয়াল হোসেন। তাকে কবি হারিয়েছিলেন, এটাই তার মধ্যে একটা শূন্যতা, অর্থাৎ তার পিছুটান। এই বেদনায় কিন্তু কবি বারবার পিছু সরে এসেছিলেন, অর্থাৎ বসন্তকে বরণ না করে বিনিময়ে কী করেছিলেন, বসন্তকে দুঃখ দিয়েছিলেন, উপেক্ষা করেছিলেন। যাই শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস শেষ করার পূর্বে তোমাদেরকে পূর্বের মতো এই বাড়ির কাজ দিয়ে দিব। অবশ্যই তোমরা এই বাড়ির কাজটা যথাসময়ে আমাদের ফেসবুকে কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে বা ইমেইলে অবশ্যই পাঠিয়ে দিবে। তোমরা হাতে কাগজ কলম থাকলে লিখে নিতে পারো। হ্যাঁ, প্রশ্নটা দিচ্ছি, প্রশ্নটা একটু খেয়াল করো। কুহেলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। হ্যাঁ, রিক্ত হস্তে তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। যে এই উক্তিটি তাহারই পরে মনে কবিতাটিতে কবি কেন করেছেন? কুহেলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। তো এই যে উক্তি, এই যে কথা কবিতার মধ্যে, এই যে পংক্তি, এই পংক্তিটা তারই পরে মনে কবিতার মধ্যে কবি কেন করেছেন, এর কারণ কী করতে হবে, তোমাদের লিখতে হবে। অর্থাৎ এটা মূলত অনুধাবনমূলক একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে অবশ্যই যথাযথভাবে উত্তর লিখে পাঠাতে হবে এই ইমেইলে বা মেসেঞ্জারে বা ফেসবুক কমেন্টসে তোমরা জানতে পারো, বা আমাদের ব্যক্তিগত মোবাইলে SMS করে জানাতে পারো শিক্ষার্থী বন্ধুরা। তো যাই হোক, আজকে আর ক্লাস দীর্ঘায়িত করব না। তো এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারা অবস্থান করেছিলে বা যারা শেষে বা মাঝখানে অবস্থান করেছিলে, তো এই ক্লাস আসলে বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তোমরা পরবর্তীতে আমাকে সমস্যাগুলো তোমাদের কমেন্ট বক্সে বা ফোন করে জানাতে পারো। তোমাদের সমস্যাগুলো পরবর্তীতে আমি সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে তোমাদের আবার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তোমাদের উত্তর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি। তো ভালো থাকো। আসসালামু আলাইকুম।